তোমাদের সবকিছু ঠিকঠাক? আচ্ছা, আজকে কি বলো, আজকে কি? প্রজাতন্ত্র দিবস। খুব সুন্দর। কততম? হ্যাঁ, ৭৭। গুড, খুব সুন্দর। ৭৭তম প্রজাতন্ত্র দিবস আজকে আমাদের। আচ্ছা, আমাকে প্রথম কথা বলো যে প্রজাতন্ত্র দিবস মানে কি বলো। আজকে আমরা না এখানে ম্যাথ করব, না সায়েন্স পড়বো, না ইতিহাস ভূগোল, ওইসব কিছু নয়। আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছি আজকে আমরা ওইসবের জন্য আসেনি। পড়াশোনা বই ফই কিছু হবে না আজকে। অনেক পড়েছি, এবারে একটু দেশকে পড়ি নাকি। তাহলে আমাকে এই কথাটা বলো যে প্রজাতন্ত্র দিবস মানে কি বলো। কে জানো? জানো কোনো? তুমি ৭৭তম যে বললে, এটা কোথায় হোয়াটসঅ্যাপে দেখেছো, ফেসবুকে দেখেছো নাকি? জানো? তার মানে ইয়ার আগের বছর কততম ছিল? গুড। তার মানে এমনি এমনি বলছে নাকি, ও আগের বছরটা মনে রেখেছে। আচ্ছা, প্রজাতন্ত্র। রিজু, গলার অবস্থা খুব খারাপ, বারবার যেমন বলতে না হয়। 5 বছর হয়ে গেল 2000 টাকার নোট বন্ধ হয়েছে, তবু ওই মুখটা এখনো বন্ধ হয়নি। খুবই লজ্জার জিনিস। আর আজকের দিনে এরকম বকো না, ঠিক আছে তো? দেখো তাহলে কি বলছি যে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস মানে কি? প্রজাদের দিবস। হ্যাঁ, দেখো প্রজাতন্ত্র দিবস এগুলো তোমাদের জানা উচিত। প্রজাতন্ত্র দিবস মানে হচ্ছে আজ থেকে প্রায় ৭৭ বছর আগে, এটা ৭৭তম বললে যে গুনু বললো, ঠিক আছে, আজ থেকে প্রায় ৭৭ বছর আগে এই যে এই দিনটা প্রজাতন্ত্র দিবস যেটাকে আমরা এখন পালন করি, সেটার উদ্ভব হয়েছিল। এই ৭৭ বছর আগে প্রজাতন্ত্র দিবস কিন্তু শুরু হয়েছিল। এই প্রজাতন্ত্র দিবস মানে হচ্ছে যে প্রায় ধরে নাও আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর আগে? কোনো আইডিয়া আছে? আমাদের দেশ স্বাধীন হয়েছে আজ থেকে প্রায় 80 বছর ধরে নাও। এইবারে যে 15ই আগস্ট আসছে সেটা 80তম, ঠিক আছে? তাহলে সেই সময়ে 80 বছর আগে আমাদের এই সমগ্র দেশ মানে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ ছিল ব্রিটিশদের আমলে। ঠিক তার আগে যদি দেখা হয় তাহলে এই ভারতবর্ষ কোনো না কোনো রাজা চালাতো এই সমগ্র ভারতবর্ষকে, ঠিক আছে? তার আগে যদি দেখি যে মুসলিম যে সমস্ত বাদশারা রয়েছে, কাকে ডাকছে? তোমরা কেউ যাবে নাকি? বাসটা কোথায় যাচ্ছে? মেদিনীপুর? যাই হোক, হ্যাঁ ছেড়ে দাও ভাই। তাহলে আজ থেকে প্রায় 80 বছর আগে যদি আমরা দেখি তখন ব্রিটিশরা চালাতো। তার থেকে আগে যদি আমরা দেখি তখন কি দেখছি যে কোনো না কোনো রাজা চালাতো। তার আগে কোনো না কোনো বাদশাহ চালাতো। যেমন তোমরা নাম শুনেছো অনেক বাদশাহ, মুঘল বাদশাদের নাম শুনেছো না? আকবর, বাবর, জাহাঙ্গীর, হুমায়ুন, এদের সবাইকার নাম শুনেছো তোমরা। তাহলে তারা ছিল বাদশাহ। তাহলে সেই সময় কি হতো যে রাজা বা যে বাদশাহ তারই পুত্র সমগ্র দেশকে বা তার যে টেরিটরি রয়েছে, ঠিক আছে, সেটাকে চালাতো, ঠিক আছে? এখনকার সময় এইসব হয় কি? এখনকার সময় কোনো রাজা কি চালায়? চালায়নি। তাহলে এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমরা যারা প্রজা, পাবলিক, ঠিক আছে, আমরা পাবলিক, তাহলে এই পাবলিকরা ঠিক করে কে রাজা হবে। ধরো প্রধানমন্ত্রী যদি হিসাব অনুযায়ী দেখা হয় আমাদের দেশের রাজাকে প্রধানমন্ত্রী, যদিও প্রধানমন্ত্রীর থেকে রাষ্ট্রপতিকে আমাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটা আলাদা জিনিস। কিন্তু যদি রাজা দেখা হয় তাহলে আমাদের দেশের রাজাকে প্রধানমন্ত্রী। তাহলে আমাদের সমগ্র দেশটাকে কে কন্ট্রোল করে? প্রধানমন্ত্রী। তাহলে এই যে প্রধানমন্ত্রী কন্ট্রোল করে, সেই প্রধানমন্ত্রীকে কে ঠিক করেছে যে এই প্রধানমন্ত্রী হবে না কি হবে? এটা কে ঠিক করেছে? প্রজারা। কিন্তু আগে কি কোনো রাজা কে হবে কে হবে নি সেটা কি কেউ ঠিক করতো? তাহলে কে রাজা হবে কে রাজা হবে নি সেটা কেউ ঠিক করেনি। ভাই তোমরা কিন্তু এরকম যাতায়াত করো না, হয় এখানে থাকো নাহলে চলে যাও, ঠিক আছে? ভাই তুমি বসতে চাইলে বসে যেতে পারো, কিন্তু যাতায়াত করো না, ঠিক আছে? নাইলে ওই পুকুর পাড়ে দিয়ে আসবো তোমাদেরকে, বলে দিলাম। আচ্ছা, কি বললাম তাহলে বুঝতে পারলে? যে আমাদের দেশ আগে ছিল যে রাজার ছেলে রাজা হবে, এখন আর রাজার ছেলে রাজা হবে না। এখন আম আদমি মানে আমরা পাবলিক, আমরা যেটা ঠিক করবো তোমরা কেউ ঠিক করতে পারবে না, কারণ তোমাদের বয়স এখনো 18 বছর হয়নি। 18 বছর না হলে তোমরা ভোটার হবে না। তাহলে যারা ভোটার তারা ঠিক করবে যে আমাদের দেশের রাজা কে হবে। রাজা মানে ইন দ্য সেন্স আমি এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এনাদের কথা বলছি, ঠিক আছে? তাহলে তোমাদেরকে যদি এর একটু ইতিহাস বলি,
সেই ইতিহাস আমরা সবসময় এইসবই কেন পড়বো, সায়েন্স ম্যাথ আমরা একটু ইতিহাসও পড়ি, আর তোমরা ইতিহাস পড়েছো। তাহলে সেই ইতিহাস থেকে আমরা যদি জানি তাহলে বুঝতে পারবো যে 1929 সাল, কত সাল? 1929। শোনো ভালো করে, তোমাদের কাজে লাগবে। 1929 সাল, এই 1929 সালে জাতীয় কংগ্রেস রয়েছে। কি রয়েছে? জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, আইএনসি বলা হয়, আইএনসি। ঠিক আছে, এই জাতীয় কংগ্রেস যেটা, সেই জাতীয় কংগ্রেসের একটা অধিবেশন হয়েছিল 1929। অধিবেশন মানে কি? মিটিং, মিটিং আর অন্য কিছু নয়। সবাই মিলে বসে করে ঠিক করবে কি হবে কি হবে না। আমরা যেমন সরস্বতী পূজার আগে সবাই মিলে ঠিক করি যে সরস্বতী পূজায় কে মাইকের দায়িত্ব নেবে, হ্যাঁ, কে প্যান্ডেলের দায়িত্ব নেবে, সেরকম ভাবে এই যে জাতীয় কংগ্রেসের এরকম এগুলোকে অধিবেশন বলা হয়। প্রত্যেক বছর একটা বছরে একজনকে ঠিক করা হবে যে তুই এই বছর মডেল হবি। ঠিক আছে, মডেল মানে পুরোটা কন্ট্রোল করবি। সেরকম ভাবে এইখানেরও একটা প্রেসিডেন্ট, তাদের প্রেসিডেন্ট হয়। তাহলে সেই প্রেসিডেন্ট ঠিক করবে যে কোনখানে কি হবে কি হবে না। তাহলে সেই প্রেসিডেন্ট 1929 সালে প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। তাহলে এই যে জওহরলাল নেহেরু, তিনি এই 1929 সালে ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে স্বাধীন দেখার জন্য, স্বাধীন করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন তো, তাহলে সেই স্বাধীন করার জন্যই 1929 সালে তিনি একটা আওয়াজ তুলেছিলেন। সেই আওয়াজটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যেটা সেটা হবে ফুল। মানে ব্রিটিশরা আমাদেরকে যখন শাসন করত, তারা শাসন করতে করতে বলেছিল যে ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়ে হবে। ডোমিনিয়ন স্ট্যাটাস মানে বুঝো? ডোমিনিয়ন স্ট্যাটাস মানে হচ্ছে যে তোমাদেরকে পুরাপুরি তোমরা কিন্তু স্বাধীন লও, আমরা কেউ তোমাদেরকে পুরাপুরি স্বাধীন করবো না। কারা বলছে? ব্রিটিশরা, যে পুরাপুরি স্বাধীন লও, আংশিক স্বাধীন। তখন এই জওহরলাল নেহেরু তিনি বলছেন যে না, আংশিক স্বাধীন বলে কিছু না, টোটাল ইন্ডিপেন্ডেন্স, সম্পূর্ণ স্বাধীনতা চাই আমাদের। কত সালে বলেছিল? এই 1929। কোন সময় বলেছিল? 26শে জানুয়ারি। তাহলে এই আজকের দিনে বলা হয়েছিল, এই যে 26শে জানুয়ারি, তাহলে এই 26শে জানুয়ারি এই দিনটার একটা গুরুত্বপূর্ণ তো রাখতে হবে। তাহলে এই দিনটার গুরুত্বপূর্ণতা বজায় রাখার জন্যই আজকের দিনটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। 1950 সালে 26শে জানুয়ারি ইলেকশন যে হয়েছিল, ইলেকশন মানে কি? নির্বাচন। সেই নির্বাচনে আমরা কি জানি যে নির্বাচনে সমগ্র যারা, যে সমস্ত প্রজারা রয়েছে ভারতবর্ষের বা যে কোনো প্রদেশের প্রজারা যারা, তারা কি করবে? তারা একজন রাজাকে নিযুক্ত করবে বা চয়ন করবে। ঠিক আছে, রাজা ইন দ্য সেন্স রাজা না, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, এইগুলো। কি বলছি বুঝতে পারছো? তাহলে আজ থেকে 77 বছর আগে এইটা, যদিও জওহরলাল নেহেরু কিন্তু এটা বলেননি প্রথম যে ফুল ইন্ডিপেন্ডেন্স, এটা জওহরলাল নেহেরু বলেননি, এটা ভগৎ সিং বলেছিলেন। যাই হোক, সেটা তারপরে তিনি সেটাকে তার কথা শুনে এটা বলেছিলেন। তাহলে আমরা আজকে এই জায়গায় একসাথে সবাই মিলে আসছি যে আমাদের এই দিনগুলোর কথা মনে রাখার জন্য। এই দিনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো তুমি জাস্ট একটা কথা ভাবো তোমরা, যে আজকে কিন্তু তোমরা এরকম ভাবে আসতে পারতেন, আজকে তুমি খুব সুন্দরভাবে সাইকেল নিয়ে প্যাঁ 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 করে চলে এলে, এটা আসতে পারতেন। এটা আজকে আমরা কিসের জন্য, আমরা এই যে যদি বলি যে আমাদের ভারত, সেই ভারত স্বাধীন, এটা আমরা আজকে বলছি কারণ আজকে এই ভারতকে স্বাধীন করার পেছনে লক্ষ লক্ষ কি স্বাধীনতা সংগ্রামী, বীর স্বাধীনতা সংগ্রামী, তাদের জীবন দিয়ে তারা আমাদের ভারতকে স্বাধীন করে গেছেন। তাহলে এই যে স্বাধীন করে গেছেন, তাদেরকে মূল্য তো আমাদেরকে দিতে হবে। তাদেরকে মূল্য আমরা কিরকম ভাবে দেবো? তাদেরকে সম্মান জ্ঞাপন করে। তাছাড়া তো আমাদের কাছে আর কোনো অপশন নাই, আমরা তাদেরকে সম্মান করতে পারি। তাহলে এই সম্মান যত দিন যাচ্ছে এগুলো আস্তে আস্তে কমতে শুরু করছে, কিন্তু এই দিনটা, এই সম্মানগুলোকে আমরা আস্তে আস্তে আর কমাবো না, আমাদেরকে এগুলো বাড়াতে হবে। কারণ তাদের জন্য আজকে আমরা ফ্রিলি সমস্ত কিছু স্বাধীনভাবে করতে পারছি। তুমি যে আজকে বই পড়ছো, সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি, আমরা দেখেছি কয়েকদিন আগেই সুভাষচন্দ্র বসু যিনি, তার জন্মদিন ছিল। তাহলে এই সুভাষচন্দ্র বসু তিনি ভারতবর্ষের প্রথম সিভিল সার্ভেন্ট হয়েছিলেন। সিভিল সার্ভেন্ট মানে বুঝতে পারছো? এখনকার সময় যেগুলোকে ডিএম বলা হয়, ডিএম, IPS, তারপর হচ্ছে তোমার IAS, ঠিক আছে, IAS যেগুলো, তারা DMPM, যাই ওগুলো তো তোমরা পরে আস্তে আস্তে জানবে। ঠিক আছে, তাহলে এই যে সুভাষচন্দ্র বসু তৎকালীন সময়ে 1920 সালে এই পরীক্ষা, তখন এই পরীক্ষার নাম ছিল ICS, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, সেই পরীক্ষায় তিনি পাস করেছিলেন। ইভেন 4 র্যাঙ্ক করেছিলেন, 4।
ঠিক আছে, তাহলে সেই সময়ে তিনি এই চাকরিটা গ্রহণ করেননি, যে ব্রিটিশদের দেওয়া কোনো চাকরি আমি করবো নি। কে বলছে? সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, কিসের জন্য? 1920 সালে, তোমরা ইতিহাস ঘাটলে বুঝতে পারবে, তোমাদের বই আছে, যে 1920 সালে কি হয়েছিল? অসহযোগ আন্দোলন। তোমরা শোনোনি? হ্যাঁ, অসহযোগ আন্দোলন 1920 সালে। ওটার মানেটা কি? যে আমরা ব্রিটিশদেরকে কোনো সহযোগিতা করবো নি, ব্রিটিশদের সাথে আমাদের কোনো সঙ্গ নাই। তার মানে কি? সুভাষচন্দ্র বোস এই যে অসহযোগ আন্দোলন, এটা কে তৈরি করেছিল? কার নেতৃত্বে হয়েছিল? গান্ধীজি, মহাত্মা গান্ধী। তাহলে এই মহাত্মা গান্ধীকে সেই সময় সুভাষচন্দ্র বোস সাপোর্ট করেছিলেন। তারপর তিনি তার যে এই যে পরীক্ষা যে উত্তীর্ণ হয়েছিলেন, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরেও তিনি কিন্তু সেই চাকরিতে জয়েন করেননি। কিসের জন্য? যে না, আমরা ব্রিটিশদেরকে কোনো সহযোগিতা করিব না, তাই না? আজকে যদি আমরা সুভাষচন্দ্র বোস 23শে জানুয়ারি আমরা জানি তার জন্মদিবস, তাকে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি কত বড় বীর যোদ্ধা ছিলেন। কি বলছি বুঝতে পারছো? সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছিল কত সালে জানো? 1800 কত? এনিবডি? সুভাষচন্দ্র বোসের জন্ম 1897, 97। ঠিক আছে, এই 1897 তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি কোনখানে জন্মগ্রহণ করেছিলেন? উড়িষ্যার কটকে। তাহলে সুভাষচন্দ্র বোস, তাকে আমরা বাঙালি বলছি, তিনি উড়িষ্যায় জন্মগ্রহণ করেছেন, তাকে তো উড়িয়া বলছেন। কিসের জন্য? এই যে 1897, সেই 1897 সালে উড়িষ্যা বলে আলাদা কিছু থাকেনি, সেটাই আমাদের বাংলারই আন্ডারে ছিল, বেঙ্গল প্রেসিডেন্সির আন্ডারে ছিল। কি বলছি বুঝতে পারছো? তাহলে তার জন্য আমরা বলি যে এই যে সুভাষচন্দ্র বোস, তিনি আমাদের বাংলাতে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ের অনুযায়ী, কিন্তু অ্যাকচুয়ালি তিনি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটকে। ঠিক আছে, তাহলে এই যে সুভাষচন্দ্র বোস, তিনি আস্তে আস্তে যখন আমরা দেখছি তিনি যখন বড় হচ্ছেন, সেই বড় হতে হতে তিনি দেখলাম যে 1920 সালে তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেছেন, 4 র্যাঙ্ক করেছেন। তারপরে তিনি কিন্তু জয়েন করেননি, তিনি স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে নিজের নাম লিখিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে নিজের নাম লিখিয়ে এই দেশকে স্বাধীন করার জন্যই তিনি কিন্তু তার যে সংগ্রাম সেটা শুরু করেছিলেন। কি বলছি বুঝতে পারছো? তাহলে তার যে সংগ্রাম যে তিনি শুরু করেছিলেন, সেই সংগ্রামে তাকে কতবার ব্রিটিশরা জেলে কারাগার রুদ্ধ করেছিলেন। ঠিক আছে, 7 থেকে 8 বার। যতবার তাকে এরকম ভাবে জেলে রাখা হয়, কারারুদ্ধ করা হয়, ততবার তিনি কোনো না কোনো বাহানায় জেল থেকে ফিরে আসেন। লাস্ট বার যদি দেখা হয়, তিনি জেলে গিয়েছিলেন, জেল থেকে 1900 সময়ে, ঠিক আছে, 1930-এর দশকে আর কি, সেই সময়ে তাকে জেলে রাখা হয়েছে। জেলে তিনি কি বলেছেন? যে আমি কোনো খাবার খাইবো না, কোনো খাবার খাবো নি। তার মানে কি? এটাকে কি বলা হয়? উপবাস, স্ট্রাইক, হাঙ্গার স্ট্রাইক। ঠিক আছে, তাহলে সেই হাঙ্গার স্ট্রাইক করেছেন। হাঙ্গার স্ট্রাইক করার পর তার শরীর হয়েছে অসুস্থ। তাহলে অসুস্থ একজন মানুষকে জেলে রাখা যাবে না, তার জন্য ব্রিটিশ সরকার কি করেছে? তাকে তারই ঘরে, তারই যে ঘর কলকাতায়, তারই ঘরে তাকে কারাবন্দি করে রেখেছিলেন। কিন্তু সেটাকে আমরা বলবো ঘর, যে ঘরে যদি রাখা হয় তাহলে সেটাকে বলা হয় হোম প্রিজারমেন্ট। ঠিক আছে, তাহলে সেই ঘরে তাকে রাখা হয়েছিল। অনেকদিন রাখার পরে শক্ত পাহারাদার ছিল সেইখানে তার ঘরকে জুড়ে, ঠিক আছে, ইংরেজদের, ব্রিটিশদের। কিন্তু তাদের চোখে ধুলো দিয়ে তিনি সেই ঘর থেকে বেরিয়ে গেছেন। ঠিক আছে, বেরিয়ে যাওয়ার পরে তিনি যাচ্ছেন কোথায়? কাবুল। কাবুল মানে কি? আফগানিস্তান। আফগানিস্তান, তারপরে রাশিয়া, রাশিয়া থেকে জার্মানি, জার্মানি থেকে জাপান। এই যে একজন ব্যক্তি যার জন্ম হয়েছে 1897, এই 1897 তার জন্ম হয়েছে, তার মৃত্যু আমরা জানিনি এখনো কবে, তাই না? তার কারণ তার মৃত্যু হয়নি, তাই তো নাকি? হ্যাঁ, হয়েছে? কবে হয়েছে কেউ আমরা জানিনি, তাই না? তাহলে এই রকম একজন ব্যক্তি যার মৃত্যু সম্পর্কে সমগ্র মানুষের কোনো আইডিয়া, কোনো ধারণা নাই, তাহলে তাকে জানতে গেলে, তাকে বুঝতে গেলে শুধু একটা দেশকে দেখলে হবে না, তাই না? তাকে দেখতে গেলে তার সম্পর্কে আমাদের যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যদি জানতে হয়, তাহলে আমাদেরকে জানতে হবে বিশ্বযুদ্ধ কি, কিভাবে বিশ্বযুদ্ধ হয়েছে, বিশ্বযুদ্ধ কটা হয়েছে, কটা বিশ্বযুদ্ধ হয়েছে? 2টা, প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেইখানে সুভাষচন্দ্র বসুর ভূমিকা কি, এই সমস্ত জিনিস যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সুভাষচন্দ্র বসু তিনি আসলে কি ছিলেন।
কি বলছি বুঝতে পারছো? তাহলে সেইটার জন্য আমি ছোট্ট করে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, তোমরা বুঝো। আমার মনে হয় তোমরা এই জিনিসটা গল্পের মতো করে শোনো। আমি তোমাদেরকে বলছি না এগুলো পরীক্ষায় পড়বে আনি, কিন্তু গল্পের মতো করে শোনো, খুবই কাজে দেবে। কি বলছি বুঝতে পারছো? যে সুভাষচন্দ্র বসু, তাকে দেখার জন্যে, তাকে বোঝার জন্যে, তাকে ভালো করে আত্মস্থ করার জন্যে আমাদেরকে কি জানতে হবে, যে সমগ্র বিশ্বে কি চলছে সেই সময়। কারণ সুভাষচন্দ্র বসু তিনি ইন্ডিয়াতে থেকে করে যে অবদান তিনি দেখিয়েছিলেন, তার থেকেও বেশি অবদান ভারতবর্ষের স্বাধীনতার জন্য, তার থেকেও বেশি অবদান কিন্তু ইন্ডিয়ার বাইরে থেকে তিনি দেখিয়েছেন। তাহলে ইন্ডিয়ার বাইরে থেকে দেখার জন্য তোমাদেরকে প্রথম বুঝতে হবে যে বিশ্বযুদ্ধ কি। প্রথম বিশ্বযুদ্ধ যেটা হয়েছিল, সেটা হয়েছিল কখন? প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল কেউ জানো? হ্যাঁ, 1914-তে। 1914-তে কি হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ। দেখো আমি এখানে লিখছি, প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কত? 1914-তে। তাহলে যুদ্ধ যখন হবে, সেই যুদ্ধতে কোনো না কোনো দুটো দল থাকবে তো নাকি? তাহলে সেই দুটো দল কি কি ছিল? সেই দুটো দল ছিল অ্যালাইড ফোর্স, আর তার সাথে সাথে ছিল সেন্ট্রাল ফোর্স বা সেন্ট্রাল পাওয়ার বা অ্যালাইড পাওয়ার। ঠিক আছে, এই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, যুদ্ধ হচ্ছে। তাহলে আমরা বিশ্বযুদ্ধ বলছি মানে দুটা দেশের মধ্যে হচ্ছে নি, অনেকগুলো দেশের মধ্যে হচ্ছে। ঠিক আছে, সেই অনেকগুলো দেশের মধ্যে এই অ্যালাইড ফোর্সে যদি দেখা হয়, সেইখানে কে কে ছিল, সেইখানে যদি দেখা হয়, সেইখানে দেখো একদম প্রথমে ছিল ফ্রান্স। ঠিক আছে, 2 নম্বর দেখো, 2 নম্বরে ছিল ব্রিটেন। 3 নম্বরে ছিল রাশিয়া। ইয়েস, ঠিক আছে, কে ছিল? রাশিয়া। 4 নম্বর যদি বলি, 4 নম্বরে আমরা যদি বলি ইউএসএ। ইউএসএ, ঠিক আছে, তাহলে চুপ চুপ, ইউএসএ। ঠিক আছে, তাহলে এই যে এই চারটা, শুধুমাত্র এই চারজনেই কি ছিল এখানে? না, তাছাড়াও আমরা পরে বলবো। দেখো, তাহলে এই অ্যালাইড ফোর্স যারা, এই অ্যালাইড ফোর্সে ছিল এই চারটা দেশ। এই চারটা দেশ একসাথে হয়ে যুদ্ধ লড়ছে। আর এইখানে যদি দেখা হয়, তাহলে এখানে আমরা দেখবো জার্মানি। ঠিক আছে, জার্মানি। তারপর যদি দেখি এটা এক, হ্যাঁ, জার্মানি। 2 নম্বরে যদি দেখি অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া না, অস্ট্রিয়া, হাঙ্গার, এরা দুজন একসাথে ছিল। ঠিক আছে, 3 নম্বর যদি আমরা দেখি, হ্যাঁ, রাশিয়া, তাহলে প্রাসিয়া। আচ্ছা আচ্ছা, না প্রাসিয়া না, দেখো প্রাসিয়া ছিল কিন্তু মানে মেন ফ্রন্টে থাকেনি তারা। ঠিক আছে, 3 নম্বর যদি দেখি, আমরা এখানে দেখতে পাবো যে টার্কি মানে তুর্কি। ঠিক আছে, অটোমান তোমরা সাম্রাজ্য পড়েছো, সেই অটোমান সাম্রাজ্য যেটা, সেটাই হচ্ছে তুর্কি। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো যে এই এদের মধ্যে যুদ্ধ হচ্ছে, শুধুমাত্র যুদ্ধ, এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে প্রথম বিশ্বযুদ্ধ এই এদের মধ্যে হচ্ছে। কার মধ্যে হচ্ছে? অ্যালাইড পাওয়ার এন্ড সেন্ট্রাল পাওয়ার। এদেরকে সেন্ট্রাল পাওয়ার এই কারণেই বলা হচ্ছে, তোমরা যদি পুরো একদম বিশ্বের ম্যাপ দেখো, তাহলে সেই বিশ্বের ম্যাপে এরা কিন্তু সেন্ট্রালে থাকে, তাই এদেরকে বলা হয় সেন্ট্রাল পাওয়ার। আর অ্যালাইড এরা হচ্ছে যে চারিদিকে ছড়িয়ে আছে আর কি। যাই হোক, শুধু সেটা ব্যাপার না, তোমরা যদি ম্যাপ দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে। তাহলে এই চারজন একদিকে লড়ছে, এই চারজন একদিকে লড়ছে। কি বলছি বুঝতে পারছো? তাহলে প্রথম কথা হচ্ছে যে এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু কিভাবে হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ শুরুটা কিভাবে হয়েছিল সেটা যদি দেখা হয়, তাহলে বুঝতে পারবে যে এই অস্ট্রিয়া, এই অস্ট্রিয়া, গল্পটা শোনো মন দিয়ে, খুব সুন্দর লাগবে। এই যে এই অস্ট্রিয়ার একটা প্রিন্স আছে। কে আছে? প্রিন্স মানে কি? রাজা? হ্যাঁ, না, প্রিন্স মানে হচ্ছে রাজার ছেলে, রাজপুত্র। ঠিক আছে, তারা ঘুরতে গিয়েছিল। ঠিক আছে, তারা ঘুরতে গিয়েছিল সাইবেরিয়াতে। কার সাথে ঘুরতে গিয়েছিল? সে তার মহারানীর সাথে ঘুরতে গিয়েছিল। যখন সে ঘুরতে যাওয়ার পরে তাকে একজন এসে করে, ঠিক আছে, তাহলে তাকে যখনই মারছে, তখন দেখছে, দেখো, কোনো দেশের প্রধানমন্ত্রীকে যদি মারা হয় বা উডবি প্রধানমন্ত্রীকে যদি মারা হয় কোনো দেশের, ঠিক আছে, তার মানে সেই দেশের প্রত্যেকটা জনসাধারণকে মানা হচ্ছে। মানে যদি ধরো আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী,
ঠিক আছে, তাহলে এই নরেন্দ্র মোদী সম্পর্কে আমাদের সবাইকার আলাদা আলাদা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, কিন্তু এই নরেন্দ্র মোদীকে যদি কোনো বাইরের কোনো দেশ যদি হামলা করে, তার মানে ওই বাইরের দেশ শুধু নরেন্দ্র মোদীকে হামলা করেনি, আমাদের নিজেদের দেশকে হামলা করেছে, আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে হামলা করেছে। কি বলছি বুঝতে পারছো? তাহলে সেই রকম ভাবে যে এই যে অস্ট্রিয়ার যে প্রিন্স, হ্যাঁ, সেই প্রিন্সকে যে হত্যা করেছে, সেই হত্যা করেছিল যে সেই দেশের প্রতি তারা কিন্তু যুদ্ধ ঘোষণা করেছে। এবারে জাস্ট ভাবো যে তোমার আর ওর, এদের দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, তখন বলছে তুই আমার বন্ধুকে মারবি, আমার বন্ধুকে মারতে গেলে তোকে আগে আমার বুকের উপর দিয়ে যেতে হবে, হচ্ছে। তখন ও বলছে তোর একারই কি বন্ধু আছে, আমার কি কোনো বন্ধু নাই? আমারও আছে বন্ধু, তাহলে আমাকে মারতে গেলে আমার বন্ধুর বুকের উপর দিয়ে যেতে হবে। সেই রকম করে করে সবাই কি করছে যে এই যুদ্ধ কার মধ্যে শুরু হয়েছিল, এর আর ওর, ঠিক আছে। অথচ পুরা এই সমগ্র প্রথম বিশ্বযুদ্ধতে টোটাল 37টা দেশ কিন্তু অংশগ্রহণ করেছিল। কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল ভাই? কতগুলো দেশ অংশগ্রহণ? 37টা। বিবেকানন্দ হতে যায় না যে আমি গল্প করবো, এদিকে কিছু বলতে এখানে জিজ্ঞাসা করলে আমি উত্তর দিয়ে দেবো, শুধু এরকম করলে হয়নি না। দেখো তাহলে কি বলছি, 37টা দেশ টোটাল অংশগ্রহণ করেছিল। এখানে তো আমরা 7টা দেশ দেখছি, কিন্তু এর সাথে সাথে টোটাল 30টা দেশ কিন্তু অংশগ্রহণ করেছিল। কি বলছি বুঝতে পারছো? তাহলে এই দেখো এইখানে এই যে টোটাল 4টা দেশের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের জন্য তুমি যদি দেখো আমাদের ইন্ডিয়া কি এখানে যুদ্ধ অংশগ্রহণ করেছিল? ইন্ডিয়া প্রথম বিশ্বযুদ্ধে ইন্ডিয়া অংশগ্রহণ করেছিল? হ্যাঁ ভাই, তোমার মনে আচ্ছা এটা গল্পটা তুমি বুঝতে পারছো না? হ্যাঁ পাচ্ছ? আচ্ছা দেখো আমি বলছি যে আমাদের ভারতবর্ষ কি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল? হ্যাঁ, আমাদের ভারতবর্ষ যখন এই প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছে 1914 সালে, সেই 1914 সালে আমাদের ভারতবর্ষ ছিল ব্রিটিশদের পরাধীনে। ব্রিটিশ মানে ব্রিটেন। কি বলছি বুঝতে পারছো? এইখানে ব্রিটেনকে কোথাও দেখতে পাচ্ছ? হ্যাঁ, তার মানে এইটা ব্রিটেন। তাহলে ব্রিটেন যদি কারো যুদ্ধে থাকে, ব্রিটেন যদি প্রথম বিশ্বযুদ্ধে থাকে, তাহলে ইন্ডিয়াকে যেহেতু ব্রিটেনরা কি করেছে, পরাধীন করে রেখেছে, তাহলে সেই দিক থেকে ইন্ডিয়ার যে সমস্ত সৈনিক যারা রয়েছে তাদেরকেও এই যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল ব্রিটেনদের হয়ে। কাদের হয়ে? ব্রিটেনদের হয়ে। দেখো যুদ্ধ হচ্ছে এদের মধ্যে, আমাদের দেশের সৈন্য কিন্তু সেখানে যাচ্ছে, সেখানে যাওয়ার পর আমাদের দেশের সৈনিক এই যুদ্ধে প্রাণ হারাচ্ছে। আমাদের দেশের এখানে, আমাদের দেশের সাথে এই যুদ্ধের কোনো সঙ্গ থাকেনি, ঠিক আছে, কিন্তু আমাদের দেশ এখানে যাচ্ছে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই যুদ্ধ যখন চলছে একের পর এক, এই ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, ইউএসএ অনেক পরে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরা সবাই কি করছে, এরা যখন একের পর এক এই যুদ্ধ জয়েন করেছে, তখন কি করছে, এই যে সেন্ট্রাল ফোর্স, এই সেন্ট্রাল ফোর্স কিন্তু এরা ক্রমশ হারছে যুদ্ধে। কি হচ্ছে? ক্রমশ যুদ্ধে হারছে। এই এদেরকে প্রচুর পরিমাণে খুব খারাপ ভাবে হারাচ্ছে, ঠিক আছে। তাহলে কি দেখলাম যে প্রথম বিশ্বযুদ্ধ, সেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914-তে, শেষ হচ্ছে 1918-তে। কখন শেষ হচ্ছে? 18-তে। এই 4 বছর ধরে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে প্রায় 2 কোটি সৈনিক মারা গেছে। কত মারা গেছে? 2 কোটি। তাহলে সেই সময়ের জন্য সমগ্র পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ যদি হয়, সেটা কি? প্রথম বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার 1। কি বলছি বুঝতে পারছো? তাহলে সেইখানে কতজন মারা গেছে? 2 কোটি। এই যে 2 কোটি মারা গেছে, সেই 2 কোটি কিন্তু সৈনিক ছিল। সাধারণ মানুষ এখানে মানে আম আদমি, পাবলিক যারা, তারা কিন্তু বেশি মারা যায়নি। মারা গিয়েছিল কারা? যে সৈনিক, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। প্রথম বিশ্বযুদ্ধে কে হারছে তাহলে? সেন্ট্রাল পাওয়ার প্রথম বিশ্বযুদ্ধে হারছে, ঠিক আছে। তাহলে এই যে হার, সেই হারের মধ্যে সবচেয়ে বাজে হার হয়েছিল জার্মানির। তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধ আমরা যদি দেখি, তোমরা বুঝতে পারো, আমি খবর নিচ্ছিলাম তোমাদের এই স্যারের কাছে, ঠিক আছে, যে তোমাদের এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ গুলো আছে কি না। তাতে আমি যে খবর পেলাম, তাতে কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমাদের আছে ক্লাস 10, 9-এ, ঠিক আছে, এগুলো আছে। তাহলে একটু টাচ যেহেতু আছে, তোমরা এখানটা শিখে নাও। কি বলছি বুঝতে পারছো? তাহলে এইখানে আমরা কি দেখলাম, প্রথম বিশ্বযুদ্ধে কি হয়েছে? জার্মানি খুব বাজেভাবে হারছে, ঠিক আছে। তাহলে এই জার্মানিতে তখন একজন সৈনিক ছিল, যার নাম হচ্ছে অ্যাডলফ হিটলার। কি নাম? অ্যাডলফ হিটলার। কে ছিল? সৈনিক ছিল। সেই সৈনিককে একজন ব্রিটিশ সৈনিক, যে এই জার্মানি সৈনিক যার নাম অ্যাডলফ হিটলার, তাকে রক্ষা করেছিল।
মৃত্যুর হাত থেকে। কি বলছি বুঝতে পারছো? সেই অ্যাডলফ হিটলার 1939 সাল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, কি হচ্ছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে দেখো, তাহলে এটা প্রথম বিশ্বযুদ্ধ, এই সাইডে আমি লিখছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হচ্ছে? 1939 থেকে 45 ধরো আর কি, ঠিক আছে? তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হচ্ছে, সেইখানে কি হয়েছে? এইখানে প্রথম বিশ্বযুদ্ধে দেখলাম যে এই সমস্ত দেশগুলোকে এমন বাজেভাবে হারানো হয়েছে, তাদের দেশের পুরো নকশাই চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা এইখানে যাদের নাম দেখতে পাবো, এখন তাদেরকে আমরা এরকম ভাবে খুঁজে পাবো না। কি বলছি বুঝতে পারছি? এখন যদি আমরা বর্তমান সময়ের যদি ম্যাপ দেখি, সেই ম্যাপে কিন্তু এরকম ভাবে সবাইকার নাম আমরা খুঁজে পাবো না, ঠিক আছে? অটোমান সাম্রাজ্য ছিল কি? এখন আছে কি? অটোমান সাম্রাজ্য আগে ছিল, এখন পুরো চেঞ্জ হয়েছে, নকশাটাই পরিবর্তন করে দিয়েছে। কারা করেছে? এই এরা, ঠিক আছে? তারপর দেখো ভালো করে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হচ্ছে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধতেও সেরকম ভাবে এই এই অ্যালাইড পাওয়ার অ্যান্ড সেন্ট্রাল পাওয়ার এরা, তখন আর সেন্ট্রাল পাওয়ার নাম থাকেনি, তখন তার নাম ছিল, এটা অ্যালাইড পাওয়ার, ঠিক আছে? আর এটা হচ্ছে এক্সিস পাওয়ার, ঠিক আছে? এই দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধে লড়ছিল কারা? এরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন দেখবো, তখন দেখবো এরা যেমন আছে ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ঠিক আছে, আমেরিকা মানে ইউএসএ, আমেরিকা, ঠিক আছে, এরকম করে করে এরা, এদের সাথে সাথে এইখানে কি হচ্ছে? জার্মানি। কে লড়ছে? জার্মানি। ইটলি, ঠিক আছে, তার সাথে সাথে জাপান। কি আছে? জাপান, ঠিক আছে? এদের মধ্যে হচ্ছে কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক আছে? তাহলে প্রথম বিশ্বযুদ্ধ বুঝতে পেরেছো, এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখো। আমরা তারপরে বুঝতে পারবো যে আমাদের মহান নেতা তিনি কোন জায়গায় আছেন, মানে নেতাজি কোন জায়গায় আছেন। তাহলে নেতাজিকে জানতে গেলে শুধুমাত্র যে আমরা আমাদের দেশে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আমাদের দেশে কার চোখে ধুলা দিয়ে তিনি আমাদের দেশ ছেড়ে চলে গেছেন, এইটা শুধু জানলে হবে না, সামগ্রিকভাবে আমাদের যে বিশ্ব, সেই বিশ্বে কোনখানে কি চলছে সেইটা জানতে হবে, তৎকালীন সময়ে কি চলছিল। কি বলছি বুঝতে পারছো? তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে এলাইড পাওয়ার অ্যান্ড এক্সিস পাওয়ার, এদের দুজনের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি ফলাফল দেখি, সেই ফলাফলেও কিন্তু এই যে এক্সিস পাওয়ার, তারা কিন্তু সমগ্রভাবে পরাস্তই হয়েছিল। কিন্তু সেইটার জন্য পরাস্ত হয়েছিল তো ঠিক আছে, কিন্তু এইখানে টোটাল 8 কোটি মানুষ মারা গিয়েছিল। 8 কোটি ভাই। আচ্ছা, তাহলে কি বলছি? এই যে এই বিশ্বযুদ্ধ, দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে কতজন মারা গিয়েছিল? 8 কোটি। কিন্তু সমস্যা এই 8 কোটি মারা গেছে তাতে না, সমস্যা কোন জায়গাতে? সমস্যা হচ্ছে এই 8 কোটির মধ্যে, এই 8 কোটি যে মানুষ, সেই 8 কোটির মধ্যে 3 কোটি ছিলেন সৈনিক। কত ছিল? 3 কোটি। আর বাকি আম আদমি মানে পাবলিক, সাধারণ মানুষ যারা ছিল, তারা হচ্ছে 5 কোটি। 5 কোটি সাধারণ মানুষ মারা গিয়েছিল। কি বলছি বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখতে পাবো যে এই যে জাপান রয়েছে, এই জাপানের উপর বোম ফেলা হয়েছে, এই জাপানের উপর বোম ফেলা হচ্ছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোম শুধু না, এই জাপানের উপর কি বোম ফেলা হয়েছিল? পারমাণবিক বোম, ঠিক আছে? আমরা দেখতে পাবো যে জাপানের 2টি শহর রয়েছে, হিরোশিমা এবং নাগাসাকি, ঠিক আছে? সেইখানে তোমরা যদি কেউ কুইজে নাম দাও, তাহলে সেখানে বুঝতে পারবে যে এই বম দুটার নাম কি, লিটল বয় অ্যান্ড ফ্যাট বয়, ঠিক আছে? এরকম করে দুটো নাম ছিল। তাহলে সেইখানে কি ফেলা হয়েছিল? যে পারমাণবিক বম। তাহলে এই জায়গা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যদি জায়গা দেখা হয়, সেইখান থেকে এন্ট্রি নিচ্ছেন আমাদের বস। আমাদের বসের এন্ট্রি হচ্ছে সেইখান থেকে। ভালো করে দেখো, জিনিসটা বুঝো মন দিয়ে, তাহলে বুঝতে পারবে যে আমাদের যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া ব্রিটেনদের হয়ে লড়ছে। ইন্ডিয়া ব্রিটেনদের হয়ে লড়ছে কাদের বিরুদ্ধে? এদের বিরুদ্ধে। বা আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখি, তাহলে এই ব্রিটেনদের হয়ে লড়ছে কাদের বিরুদ্ধে? এদের বিরুদ্ধে। এদের মানে কি? এক্সিস পাওয়ার, ঠিক আছে? এখানে কি সেন্ট্রাল পাওয়ার, একই, এই দুটো একই প্রায়, ঠিক আছে? তাহলে এদের বিরুদ্ধে লড়ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস এদের কাছে যাচ্ছেন, এদের কাছে, যে তোমরা যে সমস্ত সৈন্যদেরকে বন্দি করে রেখেছো, ইন্ডিয়ার যে সমস্ত সৈন্য, ভারতবর্ষের যে সমস্ত সৈন্যদেরকে বন্দি করে রেখেছো, তাদেরকে আমাকে দাও, আমরা এই ব্রিটেনের বিরুদ্ধে লড়াবো।
মানে কি বলছি, যে শত্রুর শত্রু বন্ধু। মানে তোমার যে শত্রু, ধরো তোমার শত্রু উ, আর তুমি যদি আমার শত্রু হও, তাহলে উ কিন্তু আমার বন্ধু হয়ে গেল। তাহলে নেতাজির প্ল্যান হচ্ছে এইটা। গান্ধীজির প্ল্যান কি ছিল? গান্ধীজি আর নেতাজি দুজনের আদর্শ মতাদর্শ আলাদা আলাদা। গান্ধীজি তিনি ছিলেন নরমপন্থী, কিন্তু নেতাজি ছিলেন চরমপন্থী। ঠিক আছে, একটা কাঁচি দেখেছো, কাঁচির দুটো আলাদা আলাদা সুই থাকে, ঠিক আছে, একটা হচ্ছে গান্ধীজি, একটা নেতাজি। আমাদের দেশ যে স্বাধীন হয়েছে এরকম অসংখ্য স্বাধীনতা সংগ্রামীদের জন্য। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তাহলে গান্ধীজি চাইছেন যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনকে যদি ভারতবর্ষ সাহায্য করে, তাহলে ব্রিটেন আমাদেরকে স্বাধীন করে দিতে পারে। নেতাজি কি চাইছেন? যে না, আমরা এদের বিরুদ্ধে লড়বো, এদের হয়ে না, এদের বিরুদ্ধে লড়বো। আমরা জাপান, জার্মানিতে কি রয়েছে, জার্মানিতে তখন জার্মানির নেতা হচ্ছে, কি বললাম, অ্যাডলফ হিটলার। যে নেতা এই প্রথম বিশ্বযুদ্ধে যে নেতাকে কি হয়েছিল, যে একজন ব্রিটিশ সৈনিক যিনি রক্ষা করেছিলেন, যিনি তার প্রাণ বাঁচিয়েছিলেন, তিনি যে করে এই জার্মানির একজন বড় নেতা হিসেবে কিন্তু সবার সামনে আসছেন। এই জার্মানির যে বড় নেতা অ্যাডলফ হিটলার, তিনি কি করেছেন, যখন এনাদের সাথে যখন যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধে ভারতবর্ষের যে সৈনিক তাদেরকে তিনি বন্দী করে রেখেছিলেন, কারণ তাদের বিরুদ্ধে লড়ছিল ভারতবর্ষ, হিসাব অনুযায়ী তাদের বিরুদ্ধেই লড়ছিল না, তাহলে তাদেরকে কি বন্দী করে রেখেছে। তখন সুভাষচন্দ্র বসু যাচ্ছেন কার কাছে, জার্মানির হিটলারের সাথে তার দেখা হচ্ছে। এগুলো কিন্তু যদি দেখো ঐতিহাসিক মুহূর্ত, এগুলো তোমরা এগুলার ছবি পাবে, এগুলার ভিডিও পাবে, একদম মেন ভিডিও, সুভাষচন্দ্র বসু হিটলারের সাথে সাক্ষাৎ হচ্ছে। ঠিক আছে, এগুলো কোনো ছোটখাটো জিনিস না, এগুলো রক্ত গরম করা জিনিস। কি বলছি বুঝতে পারছো? তাহলে যখন সুভাষচন্দ্র বসু যখন হিটলারের সাথে দেখা করছে, হিটলারকে যখন বলছে যে তুমি আমাদের ইন্ডিয়ান সোলজার যারা রয়েছে তাদেরকে আমাদেরকে দাও, আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আমরা তাদেরকে যুদ্ধে অবতরণ করাবো, ব্রিটিশদের বিরুদ্ধে। তখন হিটলার বলছে এরা আসছিল আমাদেরকেই মারতে, আর এরা এখন আমাদের হয়ে লড়বে? আমাকে কি বোকা পাইছো নাকি? কে বলছে? হিটলার। ঠিক আছে, হিটলার তখন সুভাষচন্দ্র বসু বলছে যে আমাকে একটা সুযোগ দাও, আমি যদি এটা না করতে পারি তখন তুমি আমাকে যা বলার বলবে। ঠিক আছে, তারপর সমগ্র যে ভারতীয় সৈন্য, সেই ভারতীয় সৈন্যের সামনে সুভাষচন্দ্র বসু গেছেন। ঠিক আছে, সুভাষচন্দ্র বসু গেছেন, তারপর তাদের সাথে কথোপকথন হচ্ছে। কাদের সাথে কথোপকথন হচ্ছে? সৈন্য। কোন সৈন্য? তারা ভারতবর্ষের সৈন্য। তাহলে ভারতবর্ষের সৈন্য ভারতের হয়ে লড়েনি, লড়ছিল ব্রিটিশদের হয়ে। লড়ছিল। সেই ব্রিটিশদের হয়ে যখন লড়ছে, এখন কাদের বিরুদ্ধে লড়বে? ইয়েস, ব্রিটিশ। ওই ব্রিটিশ একই, কাদের বিরুদ্ধে লড়ছে এখন? তাহলে কালকে তো যখন তুমি এর সাথে ঝগড়া করছিলে, আজকে তোমাকে কেউ বুঝানোর পরে তুমি আজকে ওয়ার হয়ে ঝগড়া করবে কি? এরকম তো হতে পারেনি, তাই না? তার জন্য সুভাষচন্দ্র বসু সেখানে গিয়ে তাদেরকে মোটিভেশন করছেন, যে রক্ত নিজের দেশের হয়ে কাজ করেনি, যে রক্ত নিজের দেশের জন্য কাজ করেনি, সেই রক্তের কোনো দাম হয়নি। কি বলছি বুঝতে পারছো? তাহলে যখন সমগ্র সৈনিক সুভাষচন্দ্র বসুর এই ভাষণ শুনছে, তখন তারা মোটিভেট হয়ে পড়ে সুভাষচন্দ্র বসুর কথায় বলছে যে ঠিক আছে, আমরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাহলে এই ব্রিটিশদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণার জন্য তারা রাজি, ঠিক আছে, তখন সুভাষচন্দ্র বসু তাদেরকে নিয়ে করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে। তাহলে ভারতের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। তিনি যাচ্ছেন কোথায়? তিনি যাচ্ছেন আস্তে আস্তে, তারপরে তিনি জাপানে গেছেন। ঠিক আছে, জাপানে গেছেন। জাপান থেকে তিনি, তোমরা যদি ম্যাপ দেখো তাহলে বুঝতে পারবে যে জাপান থেকে তিনি আস্তে আস্তে সিঙ্গাপুরে এসছেন। সেই সিঙ্গাপুরে অল ইন্ডিয়া রেডিও রয়েছে। সেই রেডিওতে তিনি বলছেন, তিনি ভারতের বাইরে থেকে সুভাষচন্দ্র বসু অল ইন্ডিয়া রেডিওতে বলছেন যে আমার দেশ ভারতবর্ষ এখন স্বাধীন, কোনো ব্রিটিশদের আন্ডারে নেই, আমাদের ভারতবর্ষ স্বাধীন, আমরা
বাইরে থেকে আমাদের দেশকে আমরা চালাচ্ছি, আর এই কাজের জন্য আমার রাষ্ট্রপিতা গান্ধীজির কিন্তু সহযোগ চাই। কে বলছে? সুভাষচন্দ্র বোস। আজকে আমরা সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, তাদেরকে আমরা ভাবি একে অপরের শত্রু, কিন্তু এই 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 নেতাজি তো বলছেন যে গান্ধীজি হচ্ছে রাষ্ট্রপিতা। রাষ্ট্রপিতা কে বলেছে? আর আরো আরো তোমাদের এগুলো কুইজে কোশ্চেন, তোমরা এগুলো ভালো করে মাথায় রাখবে যে নেতাজি, নেতাজি তার নাম তো নেতাজি না, তার নাম কি ছিল? না, তুমি যা কথা বলছো তিনি হচ্ছেন কে? মহাত্মা গান্ধী। আমি নেতাজির কথা বলছি। নেতাজি যে তার নাম ছিলেন কি? সুভাষচন্দ্র বোস। তাকে আমরা নেতাজি বলে যে চিনি, তাকে যে নেতাজি নামটা দেওয়া হয়েছে সেটা কে দিয়েছে? পরীক্ষায় কোশ্চেন পড়ে এগুলা কে দিয়েছে? হ্যাঁ, অ্যাডলফ হিটলার। তার যে ভাষণ, সেই ভাষণ শুনে কিন্তু তিনি বলেছিলেন যে এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস, তাকে নেতাজি হিসেবে সম্বোধন করেছিল। কে করেছিল? অ্যাডলফ হিটলার। কি বলছি বুঝতে পারছো? তাহলে তিনি ওইখান থেকে, সিঙ্গাপুর থেকে তিনি বলছেন যে আমার দেশ স্বাধীন। ঠিক আছে? কে বলছে? নেতাজি। যখন নেতাজি সিঙ্গাপুর থেকে আমাদের দেশকে বলছে স্বাধীন, তখন সমগ্র বিশ্ব নেতাজির নাম শুনছে। ঠিক আছে? সমগ্র বিশ্ব তখন দেখছে যে নেতাজি বলে একজন মহানায়ক রয়েছে। সে নিজের দেশে না, অন্য দেশে থেকে করে বলছে আমার দেশ, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন। আজকাল এই যে যুদ্ধ হচ্ছে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে গেছে কে? আমেরিকা, এই যে ইউএসএ। ঠিক আছে? হ্যাঁ, যখন সমগ্র বিশ্ব যখন নেতাজির নাম শুনছে, সেই সমগ্র বিশ্ব তার সাথে সাথে, তোমরা যদি দেখো ভালো করে বুঝতে পারবে যে এই আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প যে রয়েছে, সেই ডোনাল্ড ট্রাম্প কি করছে? ডোনাল্ড ট্রাম্পকে তোমরা চিনো? হ্যাঁ ভাই, এদিকে দেখো না, ছেড়ে দাও। ডোনাল্ড ট্রাম্পকে তোমরা চিনো? আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে? যখন সমগ্র বিশ্ব যখন নেতাজিকে নেতাজি বলে চিনছে, তখন এই ডোনাল্ড ট্রাম্পকে এখন আমরা সবাই পিঁয়াজি বলে চিনছি। কিসের জন্য? যে সে নিজের দেশে আছে, অন্য একটা দেশে, নিজের দেশে আছে, অন্য একটা দেশে রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে আসছে নিজের দেশে। তারপর সেই দেশের মানে ভেনেজুয়েলা, যে সেই ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে নিজেকে, মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে বলছে যে আমি ওই দেশের রাষ্ট্রপতি। তাহলে আমরা একজনকে নেতাজি বলছি আর একজনকে পিঁয়াজি বলছি, ও তো পিঁয়াজি, তাছাড়া আর কি? তাই না? এরকম যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই সুভাষচন্দ্র বোস তিনি আস্তে আস্তে কখনখানে আসছেন, যে সিঙ্গাপুর থেকে আস্তে আস্তে মায়ানমার, বার্মা, এই দিয়ে দিয়ে ভারতবর্ষে প্রবেশ করার চেষ্টা করছেন। তিনি কি করেছেন? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা একটা সংস্থা ছিল, ঠিক আছে, যেটা ক্যাপ্টেন মোহন সিং তৈরি করেছিলেন, সেইটাকেই তিনি তার ক্যাপ্টেন্সি সামলাচ্ছেন। ঠিক আছে? তারপর আস্তে আস্তে এটার বাড়াচ্ছেন, সংখ্যা বাড়াচ্ছেন, সৈনিক বাড়াচ্ছেন। ঠিক আছে? তিনি আলাদা আলাদা রেজিমেন্ট তৈরি করছেন। দেখো, যখন এই বিশ্বযুদ্ধ হচ্ছে, সেই বিশ্বযুদ্ধতে মেয়েদের কোনো জায়গা কিন্তু থাকেনি। কি বলছি বুঝতে পারছো? তখন কিন্তু মেয়েদের কোনো জায়গা থাকেনি, কিন্তু নেতাজি আসছেন, নেতাজি এসে করে লক্ষ্মী রেজিমেন্ট। ঠিক আছে? তখন কিন্তু মেয়েদের আলাদা রেজিমেন্ট তৈরি হচ্ছে। কে করছে? নেতাজি। কি বলছি বুঝতে পারছো? তাহলে এই যে নেতাজি আস্তে আস্তে যখন আমাদের ভারতবর্ষের দিকে আসছেন, সেই সময়ে নেপালে যখন ব্রিটিশদের সাথে ভারতবর্ষের এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যখন যুদ্ধ চলছে, সেই যুদ্ধতে তোমার কি হচ্ছে জানো তো? যে সুভাষচন্দ্র বোস তিনি একটা জায়গায় যখন এইগুলোকে কমান্ড দেখছেন, সেই সময় কোনো আর্মি, মানে ব্রিটিশ আর্মি, তারা তাকে দেখে গুলি ছুটছে। ঠিক আছে? সেই সময় একজন মুসলিম ছিলেন, ঠিক আছে, তার ড্রাইভার সুভাষ যাচ্ছেন, ঠিক আছে, তিনি গিয়ে করে তার দিকে 3টা গুলি যখন করা হয়েছিল, সেই সমগ্র গুলি কিন্তু তিনি তার নিজের বুকে নিয়েছিলেন। কিসের জন্য? যে না, নেতাজিকে বেঁচে থাকতে হবে, কারণ নেতাজি যদি বেঁচে থাকে তাহলে আমাদের দেশ স্বাধীন হবে। তাহলে তিনি তার সমগ্র গুলি নিজের বুকে নিয়েছেন। কিসের জন্য? নেতাজিকে বাঁচানোর জন্য। আজকাল হিন্দু মুসলিম এই, নেতাজি তো হিন্দু ছিল, থাকেন হিন্দু, হ্যাঁ, তাকে বাঁচাচ্ছে কে? একজন মুসলিম। নেতাজি যখন এই সংগঠন তৈরি করছে না, সেই সংগঠন তৈরির সময় ইউসুফ বলে একজন মুসলিম ছিল, সে হচ্ছে একজন বাণিজ্যিক, মানে বিজনেসম্যান। ঠিক আছে? সে তার 1,70,00,000 টাকা, সেই সময়ে 1,70,00,000 টাকার যদি ভ্যালু দেখো, সেই সময় অনেক। তাহলে 1,70,00,000 টাকা এই INA কে দিয়েছিল যে আমাদের দেশকে স্বাধীন করো, আর আমাদের দেশকে যদি কেউ স্বাধীন করতে পারে তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস।
তাহলে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমাদের দেশকে স্বাধীন করার জন্য দিয়ে দিয়েছিল। কে দিয়েছিল? একজন মুসলিম। তারপরেও আমরা এখন হিন্দু মুসলিম করে যাইনি। আজকে দেখো যে এই হিন্দু মুসলিম করার জন্য বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে মুসলিম হচ্ছে সংখ্যা গরিষ্ঠ, মানে যারা বেশি আছে তাদেরকে বলে সংখ্যা গরিষ্ঠ। ওখানে মুসলিম হচ্ছে সংখ্যা গরিষ্ঠ, আমাদের এখানে মুসলিম হচ্ছে সংখ্যা গরিষ্ঠ না, মুসলিম কি সংখ্যা লঘু মানে কম। আমাদের এখানে হিন্দু বেশি, তাই না? আর ওইখানে বাংলাদেশে কি বেশি? মুসলিম বেশি। তাহলে বাংলাদেশে যে হিন্দুরা রয়েছে যারা সংখ্যালঘু, তাদের উপর কি রকম ভাবে অত্যাচার হচ্ছে প্রতিদিন। এখন যদি দেখা হয়, আজকের কথা বলছি, আজকে আমি দেখিনি খবর, কালকের কথা বলছি, কালকে 3 জন হিন্দুকে পুড়িয়ে মারা হয়েছে, পুড়িয়ে 3 জন হিন্দুকে। প্রতিদিন এরকম চলছে। এটা শুধু আজকের জিনিস না, মেয়েদের উপর বাজে অত্যাচার চলছে। কিসের জন্য হচ্ছে? এই হিন্দু মুসলিম এই ভেদাভেদের জন্য। এই সেম জিনিস আমাদের কিন্তু এইখানেও যেরকম ভাবে যাচ্ছে, আমাদের এইখানেও হচ্ছে। কথা হচ্ছে যে এই হিন্দু মুসলিম, তোমরাও আস্তে আস্তে বড় হচ্ছ, তোমরাও বুঝবে। ভাই তোমার সমস্যা হচ্ছে, হ্যাঁ কেন? হ্যাঁ, আজকে ভাই মন দিয়ে শোনো, এটা কততম স্বাধীনতা, এই প্রজাতন্ত্র দিবস, এটা কততম? হ্যাঁ, 77। এই 77তম প্রজাতন্ত্র দিবসে, ঠিক আছে, তোমাদের জন্য আমি একটু ফুচকার আয়োজন করেছি। যে 77টা ফুচকা খেতে পারবে, কটা? 77টা, 77, ঠিক আছে, তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট রইবে। কটা? 77টা কিন্তু খেতে হবে, ঠিক আছে? সুতরাং এখন একটু মন দিয়ে শুনো, আমরা এদের জন্যই তো আমরা আজকে এত কিছু করতে পারছি। এই যে আমি এখানে আজকে একটা কথা বলছি, তোমরা একটা কথা শুনছো, বা তোমরা দুটো কথা বলছো, সেটা কিসের জন্য বলতে পারছো? এনাদের জন্যই তো বলতে পারছো, তাছাড়া তো বলতে পারতে না। হ্যাঁ, তাহলে বলবো কেন করবে? শোনো মন দিয়ে, নাকি? তাহলে আমি কি বলছিলাম যে কি কোন জায়গায় ছিলাম? পারলে কোনখানে? হ্যাঁ, 77তম প্রজাতন্ত্র দিবস তো ফুচকা হয়ে গেল, গল্প শেষ। তার আগে কোনখানে ছিলাম? কোনখানে ছিলাম? অর্ণব বলো। হ্যাঁ, গলাটার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তাহলে আমাদের দেশের আমরা যদি এই হিন্দু মুসলিমের গল্প করি, আমার কথা হচ্ছে তোমরা এই জিনিসগুলো বুঝো। তোমরা আমাদের এই জায়গাতে আমরা মুসলিম যে সমস্ত পরিবার, যে সমস্ত মানুষজন, তাদের সাথে আমরা মিলামেশা অতটা করিনি, কারণ আমাদের আশেপাশে মুসলিম পরিজন খুব কম। কিন্তু তার মানে এইরকম না যে তারা খারাপ, ঠিক আছে? তারা খারাপ কিসের জন্য? তুমি দেখো না, আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সেই সময়ে তার নিজস্ব সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সুভাষচন্দ্র বোসকে দিয়ে দিয়েছিলেন ইউসুফ। হ্যাঁ, সুভাষচন্দ্র বোসকে বেঁচে থাকার জন্য সুভাষচন্দ্র বোসকে বেঁচে থাকার জন্য সমস্ত গুলি তার নিজের বুকে নিয়েছিলেন কর্নেল, ঠিক আছে? তিনি একজন মুসলিম। হ্যাঁ, তাহলে এই যে এই সমস্ত জিনিস আমরা যদি দেখি, তাহলে আমাদের কি এরকম আমাদের মুসলিমদের প্রতি বিতৃষ্ণা থাকা উচিত? হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে দিন যেভাবে যাচ্ছে, আমাদের দেশের রাজনীতি যেরকম ভাবে পরিণত হচ্ছে, ঠিক আছে, সেই রাজনীতি একদমই ভালো রাজনীতি না। তোমরা এখন থেকে বুঝো। তোমরা রাজনীতির কিছু বোঝার কথা আমি বলছি না, তোমরা এই সামান্য মানবিকতাটা তোমাদের মধ্যে আসুক, যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই সমস্ত সবাই আমরা এক। আমরা এই সমস্ত জিনিসের আগে হচ্ছে মানব ধর্ম, সবাই মানুষ। হিন্দু মুসলিম সেটা তো পরের জিনিস, তার পরের পরিচয় তাদের, তার আগের পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ। কি বলছি বুঝতে পারছো? তাহলে তোমাদের মধ্যেও এই ধারণাটা যেমন আসে, হ্যাঁ, তারপর আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে আমাদের এই শিক্ষা শুধুমাত্র যে পড়া পুঁথিগত যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে আবদ্ধ আমরা রাখবো না। কি বলছি বুঝতে পারছো? আমি তোমাদেরকে প্রথম থেকেই বলি ভাই, যে পুঁথিগত শিক্ষা একদমই ভালো জিনিস না। তোমাদের যে শিক্ষা, তোমরা বই পড়ছো, বইটা পড়ার পরে সেটাকে অ্যাপ্লিকেশন করতে শিখো। আমি তোমাদেরকে এটাই শিখাবো যে কিভাবে যে জিনিসটা পড়ছো সেই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে আজকে আমাদের মোটামুটি আমরা চাই যে আমরা এখান থেকে আমরা একটা সংকল্প নেবো যে আমরা কখনোই কাদেরও কোনো মানুষ, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, তাদের বিরুদ্ধে আমরা সবসময় মানবতার গান করবো। আমরা কখনোই তাদের মধ্যে হিংসা ছড়াবো না। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, এই জিনিসটা মাথায় থাকবে তো তোমাদের সবাইকার মধ্যে, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবে। আজকে আমরা এরপরে মামা ফুচকার আয়োজন করেছো তো নাকি? হ্যাঁ, খুব সুন্দর। সবাই মিলে আমরা একসাথে আনন্দ করব, ফুর্তি করব, ঠিক আছে? এই দিনটা তো আমাদের সেলিব্রেট করা উচিত নাকি? বলছি বুঝতে পারছো? তার সাথে সাথে আমাদের এই ছোট ছোট কিছু কথা, এগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে?
কটা বাজছে ভাই? কটা বাজছে দেখ না মামা, তোমার কটায় আছে? ঠিক আছে, 3:30 বাজছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে জিনিস। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর কি মৃত্যু হয়েছে? মৃত্যু ডেট আমরা জানিনি, তার জন্ম দেখেছি কিন্তু তার মৃত্যু হয়নি। কি বলছি? হ্যাঁ, এরোপ্লেন থেকে ঝাঁপাই দিয়েছে সেটা তোমার মনে হয়েছে, ওই ভাইটার মনে হয়নি। হ্যাঁ, এরোপ্লেন থেকে যে ঝাঁপানোর কথা তুমি বলছো, সেটার কোনো সাবুত বা তথ্য নাই। কি বলছি বুঝতে পারছো? সুতরাং সুভাষচন্দ্র বসু যে মারা গেছেন, সে তো মারা যদি জানো আমাকে বলো তো, যে ক্ষুদিরাম বোস তিনি কি মারা গেছেন? তিনি তো মারা গেছেন আমাদের থেকে অনেক কম বয়সে, কিন্তু তিনি তো আমাদের মনের মধ্যে রয়েছেন না। আমরা ক্ষুদিরাম বোসকে কি কেউ ভুলে গেছি? কেউ তো ভুলে যায়নি। তোমাদেরকে আমি আগেই গল্প শোনাইছিলাম, আগেই, ঠিক আছে, যে যদি দেখো ভালো করে, যে এই সুভাষচন্দ্র বোস বলো, ক্ষুদিরাম বোস বলো, বা তোমার যদি দেখো যে ভগৎ সিং, 24 বছর বয়স, 23.5 বছর, এই 23.5 বছর বয়সে তিনি কিন্তু মারা গেছেন। কিসের জন্য মারা গেছেন? আমাদের দেশকে স্বাধীন করার জন্য। তিনি যদি বলতেন যে আমি ফাঁসি গ্রহণ করবো নি, তাহলে তাকে ফাঁসি দেওয়ার অকাত কারো থাকেনি, সিরিয়াস। কিন্তু তিনি নিজে ফাঁসি এই জন্য নিয়েছেন যে আজকে যদি আমি ফাঁসি, এটা মাথায় রাখবে, যখন যার মধ্যে আদর্শ থাকবে, তারপর যদি তার মৃত্যু হয়, তাহলে সেই আদর্শের কোনো মৃত্যু হয়নি। মৃত্যু মানে তার শারীরিক মৃত্যু যদি হয়, তাহলে তার আদর্শের কোনো মৃত্যু হয়নি। মানে তুমি কোনো একটা আদর্শ নিয়ে যদি লড়ো, তারপর সবাই জোর করে তোমার মৃত্যুর জন্য তোমাকে দায়ী করছে, তোমাকে মৃত্যু দিচ্ছে, তাহলে কিন্তু তোমার মৃত্যু হবে না, কারণ তোমার মধ্যে একটা আদর্শ ছিল। সেরকম ভাবেই যদি আমরা দেখি যে ভগৎ সিং, সেরকম ভাবেই যদি আমরা দেখি যে তোমরা চন্দ্রশেখর আজাদের কথা আমি বলেছি। চন্দ্রশেখর আজাদ 13 বছর বয়সে ঘর ছেড়ে চলে গেছিল। কত বছর বয়সে? 13 বছর বয়সে চন্দ্রশেখর আজাদ। এই 13 বছর বয়সে যখন তার ঘরে কেউ থাকেনি, কেউ না মানে কেউ না, তার মা, বাবা আর সে, তাছাড়া আর কেউ না, চন্দ্রশেখর আজাদের ফ্যামিলিতে আর কেউ থাকেনি। হ্যাঁ, সে সমগ্র দেশকে স্বাধীন করার জন্য সে এইসব ছেড়ে করে বলছে যে না, আমার দেশকে আমাকে স্বাধীন করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে জিনিস। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এতটাই। আজকে আমরা শুধুমাত্র এই জিনিসটাই দেখলাম যে আমাদের দেশ আগে, বাকি কোনো কিছুই আগে নয়, এটা মাথায় রাখবে। আমাদের দেশ আগে, নাকি ভাই? তোমার মাথায় থাকবে তো? হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। তাহলে তোমরা মোটামুটি এর পরে তোমরা এটা ভালো করে মাথায় রাখো যে এর পরের যে ডেট, সেই ডেট যেরকম ভাবে শুক্র, শনি, রবি যার যেরকম সময় ছিল সেরকম সময় ভাবে হবে। আমি তোমাদেরকে যেটা আরেকটা জিনিস বলে দেওয়ার, তোমাদেরকে আমি নোটস আগেই পাঠিয়ে দেবো গ্রুপে। ক্লাস 10-এর যে নোটস 10-এ চলে যাবে, ক্লাস 9-এর যেটা সেটা 9-এ চলে যাবে, আর ক্লাস 8-এর যেটা সেটা কোথাও যাবে না, কারণ 8-এর আমি বানাবো না। ঠিক আছে, কারণ হচ্ছে আমার অত সময় নাই। তোমাদেরকে তো আমি বলে দিয়েছি তোমাদের নোটস বানাবো না, কিন্তু তোমাদেরকে অন্য কিছু বানাবো, দেখতে হবে, ম্যাগি 2 মিনিটে। ঠিক আছে, যাই হোক, তাহলে তোমাদের নোটস চলে যাবে। তোমরা কি করবে, তোমরা যদি কেউ চাও তাহলে সেটা প্রিন্ট আউট করে নিতে পারো। আমি বলবো প্রিন্ট আউট না করে তোমরা সেই নোটসটাকে কি করবে, নিজেরা লেখো। যখনই লিখবে তখন ওই লেখাও একবার হয়ে গেল, একবার প্র্যাকটিসও হয়ে গেল। কি বলছি বুঝতে পারছো? তাহলে প্রিন্ট আউট করা, এখানে প্রিন্ট আউট মানে বহুত টাকা লেই, 2 টাকা 3 টাকা করে লেই। ওই প্রিন্ট আউট করার থেকে নিজে লিখে নেবো, ওইটা সবচেয়ে বেটার হবে না? হ্যাঁ, তাহলে ওই নোটগুলো নিজে লিখে নিলে একবার, তাহলে লেখার সাথে পড়া হয়ে গেল। এবার আমি আসি যখন তোমাদেরকে ওগুলো নিয়ে আলোচনা করবো, যখন বুঝবো না তখন তোমাদের অনেক কাজে দিয়ে দিবে। সুতরাং নোটস যেগুলো সেগুলো সবসময় খাতায় লিখে নেবে, আর আমি নোটস গুলো তোমাদেরকে আগেই পাঠিয়ে দেবো। তাহলে আগে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, আগে পড়াও হয়ে যাচ্ছে, তার সাথে সাথে কি আলু বিকতে এসে নাকি না? তাহলে তোমরা এটা করবে। তাহলে তোমাদের পরবর্তী ক্লাস কবে হবে? শুক্রবার। কি বলছি বুঝতে পারছো? সবারই শুক্রবার, শনিবার, রবিবার, সবাইকার টাইম, সবাইকার কার কি? তোমাদের টাইম কত? 11টা, ক্লাস 8 11টা, 9 শুক্রবার 4টা, শনি রবি 9টার সময়। ঠিক আছে, আর 10 হ্যাঁ 9:30 মাথায় রাখবে, 9:30। আর হচ্ছে 10 সব দিনই 3 দিনই 2:30টা। ঠিক আছে, এরপর আমি কি বলেছিলাম যে জানুয়ারি যা হতে গেছে, এরপর ফেব্রুয়ারি থেকে একদম জোর কদমে মাথায় পাগড়ি দিয়ে শুরু করে দাও। ঠিক আছে, জানুয়ারি যা হওয়ার চলে গেছে, ফেব্রুয়ারি থেকে একদম শুরু করে দাও।
জুত করে পড়বো আমরা, ঠিক আছে? এবারে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার রেজাল্টই তোমাদের বলে দেবে যে তোমরা কেমন পড়াশোনা করেছো, আর সেই রেজাল্টই বলবে যে তুমি এখানে পড়বে না পড়বে নি। তোমার কথা বলছি ভাই, ঠিক আছে? তো তুমি এখানে পড়বে না পড়বে নি, সেই রেজাল্টই বলে দেবে। ওকে, সুতরাং পড়া পড়তে হবে নাকি রিজু? পড়তে হবে তো নাকি? অর্ণব, এই যে ফেব্রুয়ারি আসছে, হ্যাঁ, টেডি ডে, খেতে দে, শুতে দে, সব ডেট আছে না, চকলেট ডে সব কি আছে না, হ্যাঁ, ওগুলো বাদ দাও, ঠিক আছে? তো 2 টাকার ম্যাগি কিনে ধরাই দিবে, যা ঘরে 2 মিনিটে ভাইজে খাইলে, হ্যাঁ। যাই হোক, তাহলে এইসব বাদ দিয়ে করে একদম ফেব্রুয়ারি থেকে জুত করে একদম শুরু করে দাও। তোমরা তো ভাই, তোমরা যারা 10-এ পড়ছো তাদের তো আর কোনো দরকারই নাই, একদম মানে ভুলে যাও তো, কারণ মাধ্যমিক তো তোমাদেরকে দিতে হবে না, তাহলে মাধ্যমিক ভালো নাম্বারও তো পেতে হবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে পরে দেখা হচ্ছে একদম শুক্রবার।